হ্যালো এভরিওয়ান, আজকের টপিক মার্লিও পন্টি। তো আজকে মার্লিও পন্টি সম্পর্কে ডিসকাস করব। তো পন্টি সম্পর্কে বলতে গেলে হি ওয়াজ এ ফ্রেঞ্চ ফেনোমোলজিক্যাল ফিলোসফার। তো পন্টি ছিলেন একজন ফেনোমোলজিক্যাল ফরাসি ফেনোমোলজিক্যাল একজন দার্শনিক ছিলেন। হি ওয়াজ স্ট্রংলি ইনফ্লুয়েন্স বাই হুসেল অ্যান্ড হাইডেগার। তো তিনি হুসেল এবং হাইডেগারের দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়েছিলেন। হিজ ইন্টেনশন ইজ টু বিগিন উইথ অ্যানালাইসিস কংক্রিট এক্সপ্রেশন পারসেপশন অ্যান্ড ডিফিকাল্টিস হিউম্যান এক্সিস্টেন্স। তো তার দর্শনের প্রধান যে উদ্দেশ্য হলো বা তার দর্শনের উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে মানুষের অস্তিত্বের কংক্রিট ইমপ্রেশন বা কংক্রিট অভিব্যক্তিকে উপলব্ধি করা এবং অসুবিধাগুলিকে বিশ্লেষণের মাধ্যমে তার দর্শনে তিনি শুরু করেছিলেন। অর্থাৎ তার দর্শনের মূল যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে মানুষের অস্তিত্বের কংক্রিট ইমপ্রেশনকে উপলব্ধি করা এবং যে সমস্ত অসুবিধাগুলো থাকে সেগুলোর বিশ্লেষণ করা। সেটাই ছিল তার দর্শনের মূল উদ্দেশ্য। তো পন্টির যে টপিকগুলো আমাদের সিলেবাসে রয়েছে, যেমন পারসেপশন, কনসাসনেস, ইম্প্যাক্ট র্যাশনালিজম এম্পিরিজম অন ফেনোমোলজি অ্যান্ড পারসেপশন অ্যান্ড এমবডিড কনসাসনেস। তো এই টপিকগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো ফার্স্টে রয়েছে পারসেপশন অ্যান্ড এমবডিড কনসাসনেস, অর্থাৎ উপলব্ধি এবং মূর্ত চেতনা। এই সম্পর্কে তিনি কি বলেছেন? মর্লে পন্টি ইন হিজ ইনভেস্টিগেশন অফ ফেনোমোলজি অফ পারসেপশন ডিফাইন্স ফেনোমোলজি অ্যাজ দ্য স্টাডি অফ এসেন্স ইনক্লুডিং দ্য এসেন্স, পারসেপশন অ্যান্ড কনসাসনেস। তো পন্টি উপলব্ধি ও চেতনার সারাংশ সহ সারাংশের অধ্যয়নের বিষয় হিসাবে ফেনোমোলজিকে সংজ্ঞায়িত করেছেন। অর্থাৎ ফেনোমোলজি বলতে তিনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে উপলব্ধি এবং চেতনার সারাংশ হিসাবে। অর্থাৎ ফেনোমোলজিকে তিনি উপলব্ধি এবং চেতনার সারাংশ হিসাবে ব্যাখ্যা করেছেন। সেটা কোন গ্রন্থে? ফেনোমোলজি অফ পারসেপশন নামক গ্রন্থে। He says that phenomenology is a method of describing the nature of perceptual context with the world. অর্থাৎ তিনি বলেছেন যে ফেনোমোলজি হলো আমাদের উপলব্ধিগত প্রেক্ষাপটের প্রকৃতি বর্ণনা করার একটা পদ্ধতি। অর্থাৎ তিনি ফেনোমোলজিকে বলেছেন যে বিশ্বের সাথে আমাদের উপলব্ধিগত প্রেক্ষাপটের প্রকৃতিকে বর্ণনা করার একটা পদ্ধতি হিসাবে তিনি বর্ণনা করেছেন। তা বলছে ফেনোমোলজি ইজ কনসার্নড উইথ প্রোভাইডিং ডাইরেক্ট ডেসক্রিপশন অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। তো ফেনোমোলজি মানুষের অভিজ্ঞতার সরাসরি বর্ণনা প্রদানের সাথে সম্পর্কিত। অর্থাৎ ফেনোমোলজি হচ্ছে মানুষের অভিজ্ঞতার যে বর্ণনা সরাসরি বর্ণনা করা যায় তার সঙ্গে সম্পর্কিত। পারসেপশন ইজ দ্য ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স হুইচ গাইডস এভরি কনসাস অ্যাকশন। অর্থাৎ পারসেপশন হলো অভিজ্ঞতার পটভূমি যা প্রতিটি সচেতন কর্মকে নির্দেশ করে। অর্থাৎ পারসেপশন বলতে তিনি যেটা বুঝিয়েছেন, পারসেপশন বলতে বুঝিয়েছেন যে অভিজ্ঞতার একটা পটভূমি যা প্রতিটি সচেতন কর্মকে, অ্যাকশনকে কী করছে? নির্দেশ করছে। তারপর বলছে দ্য ওয়ার্ল্ড ইজ ফিল্ড ফর পারসেপশন অ্যান্ড হিউম্যান কনসাসনেস অ্যাসাইন মিনিং টু দ্য ওয়ার্ল্ড। তো ওয়ার্ল্ড বা বিশ্ব হলো উপলব্ধির একটা ক্ষেত্র এবং মানুষের চেতনা ও বিশ্বের অর্থ সম্পাদন করে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে বিশ্ব হলো উপলব্ধির একটা ক্ষেত্র, অর্থাৎ প্রত্যেকটা বিশ্বই আমাদের উপলব্ধির ক্ষেত্র, যেটা মানুষের চেতনা ও বিশ্বের অর্থ সম্পাদন করে, যেটা মানুষের উপলব্ধির দ্বারাই সেটা সম্পাদিত হয়, সেটাই বলা হয়েছে। তারপর বলছে উই ক্যান নট সেপারেট আওয়ার সেলফ ফ্রম আওয়ার পারসেপশনস অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা বিশ্বের উপলব্ধি থেকে নিজেদের কখনোই আলাদা করতে পারি না, কারণ মানুষ জন্মাবার পর থেকেই মানুষের মনে নানা রকম প্রশ্ন হয়েই থাকে যে এটা কি সেটা কি, বা যেটা চোখের সামনে দেখে মানুষ আস্তে আস্তে জন্মানোর পর থেকে সে সব কিছু উপলব্ধি করার চেষ্টা করে। সেই জন্য এখানে পন্টি বলতে চেয়েছেন যে আমরা বিশ্বের উপলব্ধি থেকে নিজেদের কখনোই আলাদা করতে পারি না। তারপর বলছে কনসাসনেস, অর্থাৎ চেতনা। তো কনসাসনেস সম্পর্কে তিনি কি বলেছেন? পন্টি আর্গিউস দ্যাট কনসাসনেস ইজ ট্রান্সপারেন্ট, দ্যাট ইট ইজ নট কনসিলড ফ্রম ইটসেলফ। তো পন্টি বলেছেন যে চেতনা বা কনসাসনেস হলো স্বচ্ছ। অর্থাৎ চেতনা বা কনসাসনেসকে তিনি কি বলেছেন? যে স্বচ্ছ, এটি নিজের থেকে গোপন নয়, অর্থাৎ এটা নিজেকে কখনোই গোপন করে রাখে না। তো কনসাসনেসকে তিনি স্বচ্ছ বা প্রকটিত রূপ বলেছেন, সেটা কখনোই হাইড করে রাখে না কোনো কিছু, সেটা ব্যক্ত হয়ে থাকে, সেটাই বলা হয়েছে। দ্য আনকনসাস মে বি কনসিলড ফ্রম দ্য কনসাস, বাট দ্য কনসাস ক্যান বি রিভেলড টু ইটসেলফ। তা বলছি যে অচেতন চেতনা থেকে লুকানো হতে পারে, অর্থাৎ কনসাসনেস কি হবে? স্বচ্ছ হবে, কিন্তু আনকনসাস অস্বচ্ছ হতে পারে, বা অচেতন চেতনা থেকে লুকানো হতে পারে, কিন্তু চেতনা সর্বদা কি করে? নিজেকে প্রকাশ করে বা প্রজ্বলিত করে, সেটাই বলছেন। তা বলছে বোথ অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি আর ফেনোমেনা অফ কনসাসনেস। অ্যাপিয়ারেন্স মে বি ট্রু অর ফলস অ্যান্ড মে বি নট বি দ্য সেম অ্যাজ রিয়ালিটি। তো অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি উভয়ই চেতনার ঘটনা। অর্থাৎ অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটিকে কি বলেছে? উভয়কেই বলেছে চেতনার একটা ঘটনা বলা হয়েছে। আর অ্যাপিয়ারেন্স সত্য বা মিথ্যা হতে পারে, কিন্তু রিয়ালিটি নাও হতে পারে। অর্থাৎ অ্যাপিয়ারেন্স বলতে কি? বাহ্যিক রূপ বা চেহারাকে বলা যায়।
তো অ্যাপিয়ারেন্স কি হতে পারে, যে অ্যাপিয়ারেন্স সত্য বা মিথ্যা হতে পারে, কিন্তু রিয়ালিটি যেটা সেটা কখনোই সত্য বা মিথ্যা হতে পারে না, কারণ বাস্তবতা তো বাস্তবতাই থাকে। সূর্য যে পূর্ব দিকে ওঠে সেটার কোনো সত্য মিথ্যা যাচাই করা যাবে? কখনোই যাচাই করা যাবে না, কারণ সেটা একটা বাস্তবতা, ওরও একটা বাস্তবতা রয়েছে, কারণ এটা কেউ যা কিছুই বলে যাক ওর বাস্তব রূপ থাকবেই, সূর্য পূর্ব দিকে উঠবেই। তো সেই ব্যাপারটাই এখানে বলা হয়েছে যে অ্যাপিয়ারেন্স সত্য বা মিথ্যা হতে পারে, কিন্তু রিয়ালিটি কখনোই সত্য বা মিথ্যা হতে পারে না। তা বলছে ফেনোমেনোলজি ইজ কনসার্ন উইথ বোথ অ্যাপিয়ারেন্স অ্যান্ড উইথ রিয়ালিটি অ্যাজ এ পারসেপচুয়াল ফেনোমেনন। তা বলছে যে ফেনোমেনোলজি একটি বা ফেনোমেনা একটি উপলব্ধিমূলক ঘটনা হিসাবে অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটি উভয়ের সাথে সম্পর্কিত। তো তিনি আবার কি বলছেন এখানে, যে ফেনোমেনোলজিকে তিনি বলেছেন যে উপলব্ধিমূলক ঘটনা হিসাবে অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটির উভয়ের সাথে সম্পর্কিত বলেছেন ফেনোমেনোলজিকে। কারণ কি, কারণ কিসের জন্য তিনি এটা বললেন? কারণ হচ্ছে যে ইন্দ্রিয়গ্রাহ্য যে সমস্ত বস্তুগুলো রয়েছে, প্রকৃত যে অ্যাপিয়ারেন্স বা বস্তুর যে প্রকৃত বাস্তবতা রিয়ালিটি সেগুলো প্রকাশ করতে পারে, কারণ সব কিছু ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু মানেই সেগুলোকে আমরা অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটি দুই হিসাবেই প্রকাশ করতে পারি, কিন্তু কোনো কোনো সময় ফলস অ্যাপিয়ারেন্স যদি হয় তাহলে তার প্রকৃত বাস্তবতাকে আড়াল করে। সেই জন্য তিনি বলেছেন যে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর প্রকৃত চেহারা বস্তুত প্রকৃত বস্তুকে কি করতে পারে বা বাস্তবতাকে প্রকাশ করতে পারে। সেই জন্য তিনি ফেনোমেনোলজিকে একটি উপলব্ধিমূলক ঘটনা হিসাবে অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটি উভয়ের মধ্যে সম্পর্কিত বলেছেন। তারপর হচ্ছে কনসাসনেস ইজ এ প্রসেস দ্যাট ইনক্লুড সেন্সিং অ্যাজ ওয়েল অ্যাজ রিজনিং। তো এখানে বলছে যে চেতনা এমন একটি প্রক্রিয়া যা সংবেদনের পাশাপাশি যুক্তিও অন্তর্ভুক্ত করে। তো চেতনাকে বলছেন কনসাসনেস বলতে তিনি যেটা বলছেন যে কনসাসনেস বা চেতনা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যা সংবেদনের পাশাপাশি যুক্তিও অন্তর্ভুক্ত করে, সেটাই বলছে। এক্সপিরিয়েন্স মে বি রিফ্লেকটিভ অর আনরিফ্লেকটিভ এক্সপিরিয়েন্স মে বি নোন বাই সাবসিকুয়েন্ট রিফ্লেকশন। তো কারণ এখানে বলছে যে চেতনা এমন একটি প্রক্রিয়া যা সংবেদনের পাশাপাশি যুক্তিও অন্তর্ভুক্ত করে, কারণ এই জন্যই যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা প্রতিফলিত বা অপ্রতিফলিত হতে পারে। তো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সেটাকে প্রতিফলিত বা অপ্রতিফলিত হতে পারে, সেটাই বলেছেন যে রিফ্লেকটিভ বা আনরিফ্লেকটিভ হতে পারে। আর অপ্রতিফলিত অভিজ্ঞতা পরবর্তী প্রতিফলনের মাধ্যমেও জানা যেতে পারে, বা যেগুলো অপ্রতিফলিত, যেগুলো প্রতিফলিত নয়, সেই সমস্ত অভিজ্ঞতাগুলোকে কি হবে পরবর্তী প্রতিফলনের মাধ্যমেও জানা যায়, সেটাই বলেছেন এখানে। তো তারপর বলছে পারসেপশন, উপলব্ধি বা পারসেপশন বলতে তিনি কি বুঝিয়েছেন। তো অ্যাকর্ডিং টু পন্টি, পারসেপচুয়াল অবজেক্টস হ্যাভ অ্যান ইনার হরিজন ইন কনসাসনেস অ্যান্ড আউটার হরিজন ইন দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। তো এখানে বলছে যে পন্টির মতে পারসেপচুয়াল অবজেক্ট বা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর দুটি দিক রয়েছে, একটি হলো অভ্যন্তরীণ দিগন্ত এবং একটি বাহ্যিক জগতের বাইরের দিগন্ত। তো পন্টি এখানে এটাই বলতে চেয়েছেন যে পারসেপচুয়াল অবজেক্ট যেটা বা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু, সেই বস্তুর দুটি দিক রয়েছে বা দুটি দিগন্ত রয়েছে। কি কি? একটা অভ্যন্তরীণ দিগন্ত আর একটা বাহ্যিক জগতের বাইরের দিগন্ত, দুটি দিগন্তের কথা তিনি বলেছেন। তারপর যে দ্য অবজেক্ট হরিজন স্ট্রাকচার এনবেলস টু ইন্ডিভিজুয়াল ডিস্টিংগুইশ পারসেপচুয়াল অবজেক্ট ফ্রম ইচ আদার। তো যার সাহায্যে মানুষ উপলব্ধি করতে পারে যে বা উপলব্ধিযোগ্য বস্তুকে আলাদা করতে সক্ষম হয়। তো এর জন্যই যে পারসেপচুয়াল অবজেক্টের যে দুটি দিগন্তের কথা তিনি বলেছেন, এর মাধ্যমে কি হয় যে মানুষ উপলব্ধিযোগ্য যে বস্তুগুলো সেগুলোকে একে অপরের থেকে আলাদা কিভাবে করতে হয় সে করতে সক্ষম হয়েছে মানুষ, সেটাই বলেছেন এখানে। তারপর বলছে অল অবজেক্ট রিফ্লেক্ট ইচ আদার ইন টাইম অ্যান্ড স্পেস। তো এখানে একটা যুক্তি দিয়েছেন, সেখানে কি বলছে যে সমস্ত বস্তু একে অপরকে সময় এবং স্থানের মধ্যে প্রতিফলিত করে, অর্থাৎ সমস্ত বস্তু একে অপরকে টাইম অ্যান্ড স্পেসের মাধ্যমে বা মধ্যে প্রতিফলিত করে। তো কিভাবে? তো এখানে কি বলছেন এই যুক্তির ব্যাখ্যা হিসাবে, তো সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস অফ পারসেপশন মে ওভারল্যাপ অ্যান্ড ইনফ্লুয়েন্স ইচ আদার। তো এখানে কি বলেছে যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টসের এরা একে অপরকে প্রভাবিত করে। তো সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস এরা কি করছে, একে অপরকে প্রভাবিত করছে। উদাহরণ হিসাবে কি বলেছে, যে এক্সাম্পল হিসাবে হিউম্যান বডি অ্যান্ড বডি ইমেজ। তো এখানে কি বলেছে যে হিউম্যান বডি এবং বডি ইমেজ এরা মানসিক এবং মনস্তাত্ত্বিক উভয় দিকই প্রভাবিত করে। অর্থাৎ হিউম্যান বডি এবং হিউম্যান ইমেজ, হ্যাঁ যেটা বলছে হিউম্যান বডি এবং
বডি ইমেজ। তো এটা পুরোপুরি একটা হিউম্যান বডি যেটা এবং বডির ইমেজ যেটা, সেটা দুই দিকে মানসিক এবং মানসিক প্রক্রিয়ার দুরকম দিকের কথা এখানে বলেছেন, যে সেই দিক থেকে উভয় দিক থেকেই প্রভাবিত করে মানসিক দিকগুলোকে বা সেই সাইকোলজিক্যাল থটগুলোকে, সেটাই বলেছেন এখানে। তারপর হচ্ছে হি আর্গিউ দ্যাট কনসাসনেস ইজ নট মেয়ারলি রিপ্রেজেন্টেটিভ ফাংশন অফ এ পাওয়ার অফ সিগনিফিকেশন। তো এখানে বলছে যে তিনি যুক্তি দিয়েছেন যে কনসাসনেস বা চেতনা রিপ্রেজেন্টেটিভ ফাংশন বা প্রতিনিধিত্বমূলক যে কাজ তা তাৎপর্যের শক্তি নয়। অর্থাৎ তিনি এখানে বলেছেন যে কনসাসনেস বা চেতনা রিপ্রেজেন্টেটিভ ফাংশন যেটা বা সেই কাজের তাৎপর্যের শক্তি নয়। তাহলে চেতনা কি? তাহলে সেই যদি রিপ্রেজেন্টেটিভ ফাংশন বা প্রতিনিধিমূলক কাজ বা তাৎপর্যের যদি শক্তি নাই হয়ে থাকে, তাহলে চেতনা কি? তো চেতনা হচ্ছে পন্টির মতে এটাই, যে চেতনা হচ্ছে যে প্রজেক্টিভ ক্রিয়াকলাপ যা তাদের নির্দিষ্ট তাৎপর্যের বাইরে সংবেদনশীল ডেটা বিকাশ করে এবং যেগুলিকে ব্যবহার করে, সেটাই হচ্ছে চেতনা। অর্থাৎ চেতনা বলতে তিনি এটাই বুঝেছেন যে প্রজেক্টিভ যেসব ক্রিয়াকলাপগুলো মানুষজন করে থাকে সেই নির্দিষ্ট তাৎপর্যের বাইরে একটা সংবেদনশীল ডেটা বা কোনো তথ্য বিকাশ করে বা সেটাকে বিশ্লেষণ করে এবং সেগুলোকে সেইভাবেই ব্যবহার করে, সেটাই হচ্ছে চেতনা, সেটাই বলেছেন। অ্যাকর্ডিং টু পন্টি, দ্য হিউম্যান বডি ইজ এক্সপ্রেসিভ স্পেস উইথ কন্ট্রিবিউটস অফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পার্সোনাল অ্যাকশনস। তো পন্টির মতে মানবদেহে এমন একটি অভিব্যক্তিপূর্ণ স্থান বা পন্টি বলেছেন যে মানবদেহ একটি অভিব্যক্তিপূর্ণ স্থান যা ব্যক্তিগত কর্মের তাৎপর্যকে অবদান রাখে বা তাৎপর্যতে অবদান রাখে। অর্থাৎ মানুষের যে এই মানবদেহের একটি অভিব্যক্তি বা ইমপ্রেশন যেটা, সেটা এমন একটা স্থান যেখানে ব্যক্তিগত কর্মগুলোকে কী করছে, নানা রকমভাবে অবদান রাখছে বা তার তাৎপর্যকে বিশ্লেষণ করছে। তারপর বলছে হি অলসো আর্গিউজ দ্যাট এক্সিস্টেন্স অ্যান্ড সাবস্ট্যান্স প্রিসাপোজ ইচ আদার, সাবস্ট্যান্স এক্সপ্রেস এক্সিস্টেন্স অ্যান্ড এক্সিস্টেন্স রিয়ালাইজ ইটসেলফ থ্রু সাবস্ট্যান্স। তো তিনি আরও বলেছেন যে বা যুক্তি দিয়েছেন যে অস্তিত্ব বা এক্সিস্টেন্স এবং সাবস্ট্যান্স বা দ্রব্য একে অপরকে অনুমান করে। অর্থাৎ অস্তিত্ব এবং দ্রব্য একে অপরকে কী করছে, অনুমান করছে। দ্রব্য অস্তিত্বকে প্রকাশ করে এবং অস্তিত্ব দ্রব্যের মাধ্যমে নিজেকে উপলব্ধি করে। অর্থাৎ এখানে এক্সিস্টেন্স এবং সাবস্ট্যান্সকে একে অপরের সঙ্গে মানে একে অপরকে অনুমান করে বলা হয়েছে। কারণ যেমন কোনো বস্তু যে সাবস্ট্যান্স যদি দ্রব্য, সেটা দ্রব্যটার অস্তিত্ব আছে বলেই তার অস্তিত্বকে বলা যায়, কারণ সে আছে বলেই তার অস্তিত্ব রয়েছে এবং তার অস্তিত্বর মাধ্যমে সেই বস্তুটা কিভাবে এসেছে সেই উপলব্ধিটা করা যাচ্ছে, সেই ব্যাপারটা এখানে বলেছে যে যে তিনি বলেছেন যে অস্তিত্ব এবং দ্রব্য একে অপরকে অনুমান করে এবং দ্রব্য অস্তিত্বকে প্রকাশ করে এবং অস্তিত্ব দ্রব্যের মাধ্যমে নিজেকে উপলব্ধি করে। ওকে, এটাই বলেছেন। He says that thought precedes speech in that speech way expressing thoughts which cannot express are temporarily unconscious. তো তিনি বলেছেন যে চিন্তা ভাবনা বা স্পিচের আগে সেই স্পিচ চিন্তা প্রকাশের একটা উপায়। অর্থাৎ তিনি যেটা বলেছেন যে চিন্তা ভাবনা তার থটগুলোকে স্পিচ বা বক্তৃতার আগে বা সেই বক্তৃতার চিন্তা প্রকাশের একটা উপায়, যে চিন্তাগুলি প্রকাশ করা যায় না তা সাময়িকভাবে আনকনশাস বা অচেতন। অর্থাৎ যে চিন্তাগুলো আমরা প্রকাশ করতে পারি না সেগুলো আনকনশাস চেতনা বলা হয়েছে বা অচেতন বলা হয়েছে সেগুলোকে। তারপর হচ্ছে ইম্প্যাক্ট অফ র্যাশনালিজম অ্যান্ড এমপ্রিসিজম অন ফেনোমোলজি। অর্থাৎ ফেনোমোলজিতে র্যাশনালিজম এবং এমপ্রিসিজমের প্রভাব সম্পর্কে তিনি কিভাবে আলোচনা করেছেন। তো তিনি বলেছেন যে পন্টি আর্গিউজ দ্যাট বোথ ট্র্যাডিশনাল এমপ্রিসিজম অ্যান্ড র্যাশনালিজম আর ইন্ডিকেট টু ডেসক্রাইব দ্য ফেনোমোলজি অফ পারসেপশন। তো এখানে বলা হয়েছে যে পন্টি বলেছেন বা পন্টি যুক্তি দিয়েছেন যে ট্র্যাডিশনাল বা ঐতিহ্যগত অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদ উভয়ই উপলব্ধির ঘটনা বর্ণনা করার জন্য অপর্যাপ্ত। তো পন্টি এটাই যুক্তি দিয়েছেন যে ট্র্যাডিশনালি যে এমপ্রিসিজম এবং র্যাশনালিজম এই দুটো উভয়ই উপলব্ধির ঘটনা বর্ণনা করার জন্য, অর্থাৎ উপলব্ধির ঘটনাকে বর্ণনা করার জন্য অপর্যাপ্ত বলেছেন, অর্থাৎ পর্যাপ্ত নয় বলেছেন। কারণ কিসের জন্য? কারণ এমপ্রিসিজম মেনটেন্স দ্য এক্সপিরিয়েন্স ইজ দ্য প্রাইমারি সোর্স অফ নলেজ অ্যান্ড দ্য নলেজ ইজ ডিরাইভ ফ্রম সেন্সরি পারসেপশন। তো পয়েন্টটি বলেছেন যে এমপ্রিসিজম বজায় রাখে যে অভিজ্ঞতা হলো জ্ঞানের প্রাথমিক উৎস এবং জ্ঞান সংবেদনশীল উপলব্ধি থেকে উদ্ভূত হয়, তার জন্য তিনি এটাকে অপর্যাপ্ত বলেছেন। তা বলছে র্যাশনালিজম মেনটেন্স দ্যাট রিজন দ্য প্রাইমারি সোর্স অফ নলেজ অ্যান্ড দ্য নলেজ ডাজ নট ডিপেন্ড অন দ্য সেন্সারি পারসেপশন। অর্থাৎ বুদ্ধিবাদ বজায় রাখে যে কারণ হলো জীবনের প্রাথমিক উৎস এবং সেই জ্ঞান সংবেদনশীল উপলব্ধি করার উপর নির্ভর করে না। এর জন্য তিনি বলেছেন যে উপলব্ধি করার ক্ষেত্রে বা কোনো ঘটনাকে উপলব্ধি করার বা বর্ণনা করার ক্ষেত্রে
ট্র্যাডিশনালি অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদ অপর্যাপ্ত বা পর্যাপ্ত নয় বলেছেন। ওকে, তারপর সেকেন্ডে কি বলছে যে হি এক্সপ্লেন দ্যাট জাজমেন্ট মে বি ডিফাইন্স অফ পারসেপশন রিলেশনশিপ বিটুইন এনি অবজেক্টস অফ পারসেপশন। তো তিনি ব্যাখ্যা করেছেন যে একটি জাজমেন্টকে উপলব্ধির যে কোনো বস্তুর মাধ্যমে একটি সম্পর্কের উপলব্ধি হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। অর্থাৎ তিনি এটাই বলেছেন যে একটি যে কোনো জাজমেন্টকে বা রায়কে উপলব্ধির বা যে কোনো বস্তুর মধ্যে একটি সম্পর্কের উপলব্ধি হিসাবে সংজ্ঞায়িত করা যায় বা বিশ্লেষণ করা যায়। কারণ কি? কারণ হচ্ছে যে জাজমেন্ট মানে এবং অভিজ্ঞতার উভয় অতিক্রম করতে পারে বা অভিজ্ঞতাকে মানে এক কথায় জাজমেন্ট কারণ হিসাবে অভিজ্ঞতাকে কি করছে উভয় দিক থেকে অতিক্রম করে যেতে পারে। সেই জন্যই এটাকে তিনি কি বলেছেন যে জাজমেন্ট উপলব্ধির যে কোনো বস্তুর মধ্যে একটি সম্পর্কের উপলব্ধি হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে আর কি। তো হি সেজ পারসেপশন ইজ নট পিওরলি সেন্সেশন নর ইজ পিওরলি ইন্টারপ্রিটেশন। তো পারসেপশন সম্পর্কে তার যে লাস্ট যুক্তিটা তিনি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে পারসেপশন বিশুদ্ধভাবে সংবেদন নয়, অর্থাৎ নট পিওরলি সেন্সেশন, বা এটি বিশুদ্ধভাবে ব্যাখ্যাও নয়, নট পিওরলি ইন্টারপ্রিটেশন। অর্থাৎ তিনি বলেছেন যে পারসেপশন বিশুদ্ধভাবে সংবেদনও নয় বা এটি বিশুদ্ধভাবে ব্যাখ্যাও নয়, সেটাই বলেছেন। তো পন্টি যে টপিকগুলো যেগুলো রয়েছে আর কি পন্টির, যেমন পারসেপশন রয়েছে, কনসাসনেস রয়েছে, এই যে সম্বন্ধে তিনি যেটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন সেটার যে মূল উদ্দেশ্য যেটা ফার্স্টে আমি বললাম বা ফার্স্টে লেখা আছে, যেগুলো থিওরি পড়লে অবশ্যই বুঝতে পারবে। তো তার মূল উদ্দেশ্য ছিল এটাই যে মানুষের অস্তিত্বের যে উপলব্ধি সেই ব্যাপারটাকেই তিনি নানা রকমভাবে আলোচনা করেছেন। সেটা ফেনোলজি আকারে আলোচনা করেছেন, তারপরে এমবডিড কনসাসনেস হিসাবে আলোচনা করেছেন, তারপরে পারসেপশনের বা ধারণা হিসাবে আলোচনা করেছেন। সেই সব কিছুর ব্যাপারে কিন্তু মানুষের অস্তিত্বের উপলব্ধির বিষয়টাকেই তিনি প্রধান গুরুত্ব দিয়েছেন বা সেইভাবেই আলোচনা করেছেন। সব দিকে তিনি উপলব্ধির ব্যাপারটাকেই তুলে ধরেছেন। তো সেই ব্যাপারটা ভালোভাবে মনে রাখবে সবাই। ওকে, তারপর কোশ্চেনগুলো দেখা যাক। তো ফার্স্ট কোশ্চেনে কি রয়েছে, মতলব পন্টিস ফিলোসফিস মেইন ইন্টেনশন ইজ। তো পন্টির দর্শনের মূল উদ্দেশ্য কি, যেটা আগে ফার্স্টেই আলোচনা করলাম। থিওরিটা ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবে কোশ্চেনগুলো। তো ফার্স্ট যেটা রয়েছে, টু বিগিন উইথ অ্যানালাইসিস দ্য কংক্রিট এক্সপ্রেশন পারসেপশন অফ ডিফিকাল্টিস অফ হিউম্যান এক্সিস্টেন্স। তো এখানে কি বলছে যে ফার্স্ট অপশনে যেটা বলছে যে মানুষের অস্তিত্বের কংক্রিট ইমপ্রেশন এবং অসুবিধা যে টু বিগিন উইথ অ্যানালাইসিস কংক্রিট এক্সপ্রেশন, অর্থাৎ যে মানুষের অস্তিত্বের কংক্রিট ইমপ্রেশনকে উপলব্ধি করা এবং তার কি করছে যে পারসেপশন ডিফিকাল্টিস হিউম্যান এক্সিস্টেন্স, অর্থাৎ মানুষের অস্তিত্বের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো দিয়েই তার দর্শন শুরু করা। তো এটাই হবে ফার্স্টটা আনসার হয়ে যাবে, যেটা ফার্স্টে আলোচনা করলাম। সেকেন্ড অপশনে কি বলছে, দ্য বিগিন উইথ অ্যানালাইসিস হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড ইন্টেনশন। হিউম্যান বিহেভিয়ার ইন্টেনশন এটা কখনোই নয়, এটা বলেননি, হিউম্যানের আচরণের কথা বলেননি। তারপর থার্ড অপশনে বলছে দ্য বিগিন উইথ অ্যানালাইসিস কনসাসনেস অফ হিউম্যান, চেতনা, মানুষের চেতনা, এটাও নয়। আর টু রিজেক্ট ন্যাশনালিজম অ্যান্ড এমপ্রিসিজম, এটাও নয়। ঠিক আছে, তো ফার্স্টেরটাই হয়ে যাবে আনসার, তো এটার আনসার হয়ে যাবে এ। ওকে, তো তারপরে যে কোশ্চেন রয়েছে, তো সেই কোশ্চেনে কি বলছে যে ফেনোমেনোলজি ইজ এ মেথড অফ ডেসক্রাইবিং দ্য নেচার অফ আওয়ার পারসেপচুয়াল কন্টেক্সট উইথ দ্য ওয়ার্ল্ড। তো এটা মানে কি, যে ফেনোমেনোলজি হলো বিশ্বের সাথে আমাদের উপলব্ধিগত প্রেক্ষাপটের প্রকৃতি বর্ণনা করার একটা পদ্ধতি। এই কথাটি কে বলেছেন? তো এটা অবশ্যই পন্টি বলেছেন, ডি, যেটা থিওরিতে আলোচনা করলাম। তো এটার আনসার ডি হয়ে যাবে। পন্টি বলেছিলেন যে ফেনোমেনোলজি, তার মতে ফেনোমেনোলজি ডেফিনেশনে তিনি বলেছেন যে ফেনোমেনোলজি হলো বিশ্বের সাথে আমাদের উপলব্ধিগত প্রেক্ষাপটের প্রকৃতি বর্ণনা করার একটা পদ্ধতি। ওকে, তারপর নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে কি বলছে, যে নেক্সট কোশ্চেনে বলা হয়েছে অ্যাকর্ডিং টু পন্টি হুইচ অ্যামং দ্য ফলোইং স্কুল ইন্ডিকিউট দ্য ডেসক্রাইব দ্য ফেনোমেনোলজি অফ পারসেপশন। তো এখানে কি বলছে যে পন্টির মতে কোন মত ফেনোমেনোলজি ডিসক্রাইব করার জন্য পর্যাপ্ত নয়। তো ফেনোমেনোলজি বা এটাকে উপলব্ধি করার জন্য, এক কথায়, বা পারসেপশন উপলব্ধি করার জন্য পর্যাপ্ত নয় বলেছেন, যেটা এক্ষুনি আলোচনা করলাম সেখানে। তো সেখানে র্যাশনালিজম এবং এমপিরিসিজম বোথ, তো এটা ডি হয়ে যাবে আনসার। কারণ ট্র্যাডিশনালি র্যাশনালিজম এবং এমপিরিসিজম এরা অপর্যাপ্ত বা পর্যাপ্ত নয় বলেছেন কোনো কিছু উপলব্ধি করার জন্য। ঠিক আছে, যেটা একটু আগে আলোচনা করলাম, থিওরিটা পড়লে অবশ্যই বুঝতে পারবে সবাই।
তারপরের কোশ্চেন কি রয়েছে, দ্য হিউম্যান বডি ইজ অ্যান এক্সপ্রেসিভ স্পেস হুইচ কন্ট্রিবিউটস দ্য সিগনিফিকেন্স অফ পার্সোনাল অ্যাকশনস। তো এখানে কি বলছে যে মানব শরীর একটি অভিব্যক্তিপূর্ণ স্থান যা ব্যক্তিগত ক্রিয়াকলাপের তাৎপর্য প্রদানে অবদান রাখে। তো এই মতটি কার? তো এই মতটি অবশ্যই পন্টির মত। তো পন্টি বলেছেন এটা, কারণ পন্টি বলেছেন যে মানব শরীর এমন একটা অভিজ্ঞতাপূর্ণ স্থান যেখানে ব্যক্তিগত ক্রিয়াকলাপে তাৎপর্য প্রদানের অবদান রাখে। তো এটা পন্টি হয়ে যাবে আনসার। তো তার যুক্তিগুলো ভালোভাবে মনে রাখবে তাহলেই হবে। তাও তিনি কি কি দিয়েছেন, তার পারসেপশনের যে উপলব্ধির বিষয়গুলোকে তিনি যেভাবে আলোচনা করেছেন সেই ব্যাপারগুলো ভালোভাবে মনে রাখলেই পন্টি থেকে যে কোনো কোশ্চেন করে আসতে পারবে। তারপর বলছি 5 নম্বর কি, অ্যাপিয়ারেন্স মে বি ট্রু অর ফলস অ্যান্ড মে অর মে নট বি দ্য সেম অ্যাজ রিয়েলিটি। তো এখানে বলছি যে অ্যাপিয়ারেন্স সত্য বা মিথ্যা হতে পারে এবং রিয়ালিটি বা বাস্তবতার মতো হতেও পারে, আবার নাও হতে পারে। তো বাস্তবতা সত্য মিথ্যা এর যেটা একটু আগে আলোচনা করলাম আর কি। তো অ্যাপিয়ারেন্স সত্য বা মিথ্যা হতে পারে, কিন্তু বাস্তবতা কখনোই এটা হতে পারে না, বা সত্য মিথ্যা হতে পারে না, যেটা আলোচনা করলাম। তো সেটা অবশ্যই পন্টি হয়ে যাবে আনসার। তো অ্যাপিয়ারেন্স রিয়ালিটি ভালোভাবে কোশ্চেনগুলো দেখবে, কারণ অ্যাপিয়ারেন্স রিয়ালিটি লেখা থাকলে ব্র্যাডলি যদি অপশন থাকে, এখানে যদি এই অপশন না দিয়ে আমি এখানে ব্র্যাডলি দিয়ে দিতাম, তো এখানে আমি পন্টিরই আলোচনা করছি বলে পন্টি সবাই বুঝতে পারছো, কিন্তু ব্র্যাডলি থাকলে সেখানে ব্র্যাডলি আনসার করে দিত সবাই, কারণ অ্যাপিয়ারেন্স রিয়ালিটি এইভাবে আমি মক টেস্টে দেখা যাচ্ছে যে সেই রকমই আনসার করছে সবাই, যে ফেনোলজি লেখা থাকলে হুসেল করে দিচ্ছে, অ্যাপিয়ারেন্স রিয়ালিটি লেখা থাকলে ব্র্যাডলি করে দিচ্ছে, এরকম আনসার। তো ভালোভাবে মনে রাখবে যে তিনি কি বলতে চেয়েছেন এখানে অ্যাপিয়ারেন্স রিয়ালিটি সম্পর্কে, মূল ব্যাখ্যাটা মূল কনসেপ্টটা মনে রাখলেই অ্যাকচুয়ালি হবে, ঠিক আছে। তো এটার আনসার পন্টি হয়ে যাবে আনসারে। ওকে, তো তারপরের কোশ্চেনে কি রয়েছে,